জ্বালানি সহযোগিতায় ঢাকা ওয়াশিংটন সমঝোতা স্মারক মধ্যপ্রাচ্যের বিকল্প বাজার খোঁজাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পদ্মা ব্যারেজ প্রকল্পে রাজবাড়ীতে উচ্ছ্বাস, উত্তরের লাইফ লাইন তিস্তায় বরাদ্দ না দিয়ে 4 গুণ বেশি টাকায় এই প্রকল্পে ক্ষোভ। ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকার 12টি মোড়ে এআই প্রযুক্তি, 7 দিনে 3 শতাধিক মামলা, সড়কে শৃঙ্খলায় কার্যকর ভূমিকা রাখার আশা। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী সন্তানের পর গৃহবধূর মৃত্যু, জীবন প্রদীপ নিভল এক পরিবারের 5 জনের। এবং বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনা অত্যন্ত সফল, দাবি ডোনাল্ড ট্রাম্পের। বৈঠক নিয়ে মুখ খোলেননি শি জিনপিং। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে দেশে জ্বালানি খাতকে সুরক্ষিত করতে এবার নতুন বিকল্পের সন্ধানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির সাথে কৌশলগত জ্বালানি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা। দ্বিপাক্ষিক এই চুক্তিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ওয়াশিংটনের সাথে বাণিজ্য ও কূটনৈতিক নানা আলোচনার মধ্যে এই সমঝোতাকে গুরুত্বের সাথে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। চড়া দামে এলএনজি ও এলপিজি কিনতে গিয়ে সরকারের হিমশিম অবস্থা। এমন বাস্তবতায় ওয়াশিংটনের সাথে কৌশলগত জ্বালানি সমঝোতা স্মারকে সই করল ঢাকা। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তেল, গ্যাস, তাপবিদ্যুৎ এবং জৈব জ্বালানির ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এই সমঝোতা। এছাড়া সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথ তৈরি করবে বলেও দাবি করা হয়। বছরে জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে প্রায় $12 বিলিয়ন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বাজার খোঁজাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। মিডল ইস্ট ক্রাইসিসের পরে আমাদের এক্সট্রা প্রাইসে কিনতে হচ্ছে এলএনজি এবং এলপিজিও আমাদের এক্সটেন্ডেড প্রাইসে কিনতে হচ্ছে। মিডল ইস্টের বাইরে যে অল্টারনেট সোর্স আছে সেটাকে অবশ্যই এক্সপ্লোর করা দরকার ছিল, বাট আমরা জানি না এই চুক্তিতে আসলে কি কি ডিটেলস আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে আমাদের নেট বেনিফিটটা কেমন আছে। বিশ্লেষকরা বলছেন, শুধু আমদানির বিকল্প বাজার খুঁজলেই সংকটের স্থায়ী সমাধান হবে না। দীর্ঘমেয়াদে ডলারের চাপ কমাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে নিজস্ব গ্যাস অনুসন্ধান জোরদার করতে হবে। গুরুত্ব দিতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে। এখানেই থেমে গেলে চলবে না, আমাদের নিজস্ব যে গ্যাস আছে সেই গ্যাস উৎপাদনের ব্যবস্থা সেটার দিকেও গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সরবরাহ বাড়ানো নিজস্ব গ্যাসের। কারণ আমরা আমদানি নির্ভর একটা জ্বালানি ব্যবস্থা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের জ্বালানি খাতের আমদানি নির্ভরতা 65% উপর, এটাকে গ্র্যাজুয়ালি কমাতে হবে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন সোর্স যেগুলো আছে সেগুলোকে দ্রুততার সাথে এক্সপ্লোর করতে হবে। একই সঙ্গে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ফারাক্কা বাঁধের কারণে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ, আর এজন্য তৎকালীন আওয়ামী সরকার দায়ী, এ কথা বলেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, তৎকালীন আওয়ামী সরকারের কারণে দেশের মানুষ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেওয়ায় তা দেশের জনগণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রমত্ত পদ্মা নদীর প্রবল স্রোত শুধু নদী ভাঙনই নয়, কৃষি, যোগাযোগ আর জীবন জীবিকার নিয়ন্ত্রক। তবে বছরের পর বছর বিরূপ প্রভাবও ফেলেছে পদ্মা। আর সংকট সমাধানে পদ্মা পাড়ে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজ প্রকল্প। সেই স্বপ্ন বাস্তবায়নে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল। এতে উচ্ছ্বসিত রাজবাড়ীর মানুষ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তাদের। প্রতি বছর পদ্মায় ভাঙনে ঘরছাড়া হয় বহু পরিবার, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয় কৃষক। বর্ষায় পদ্মার ভয়ঙ্কর রূপ যেন অবিরাম দুর্যোগ, আবার শুষ্ক মৌসুমে যেন পানির হাহাকার। পদ্মার এমন রূপ থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ পরিকল্পনা করার উদ্যোগ নেয় সরকার।
একনেকে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে খুশি পদ্মা তীরবর্তী মানুষ। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীর পানি নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও শুষ্ক মৌসুমে পদ্মার পানি ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। এই 26টা জেলা যে 7 কোটি মানুষই এই সুবিধাভোগী এবং এটি আমরা চাই যে দ্রুত বাস্তবায়ন হোক। মৃত পদ্মা পুনরুজ্জীবিত হবে, তার জীবন ফিরে পাবে। পদ্মা কেন্দ্রিক যে আমাদের আশা ভরসা যে প্রায় শেষ হয়ে গেছিল, আমাদেরকে উজ্জীবিত করেছে। এ ব্যাপারে আমরা সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগও আছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ, মৎস্য সম্পদে প্রভাব সহ দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি নিয়েও চলছে আলোচনা। কৃষি জমির সমস্যা হতে পারে, হয়তো ফসলের সমস্যা হয়, যে বাড়িঘর আছে সেগুলো সরানো লাগতে পারে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় 2.1 কিলোমিটারের একটি পদ্মা ব্যারেজ হবে। প্রকল্পটি বিস্তৃত থাকবে 24টি জেলা জুড়ে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে 19টি জেলার জনগণ আমরা উপকৃত হব। সচেতন মহল বলছে পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 26 জেলার মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরে জীবনরেখা তিস্তার যথাযথ পরিচর্যা হয়নি কখনই। সমীক্ষায় উঠে এসেছে 10,000 কোটি টাকার মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর দুধারে পুনরুদ্ধার হবে 170 বর্গ মাইলে বেশি কৃষি জমি। প্রতি বছর জিডিপিতে যোগ হতে পারে 50,000 কোটি টাকা। ভাঙন আর প্লাবনের হাত থেকে রক্ষা পাবে 1.25 লাখ কোটি টাকার সম্পদ। বর্তমান সরকারের প্রতিশ্রুতি থাকলেও তিস্তায় বরাদ্দ না দিয়ে নিজস্ব অর্থে 4 গুণ বেশি টাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ করেছে। এতে ক্ষুব্ধ উত্তরের মানুষ। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। আমার ভাই না খেয়ে নদী ভাঙনে শুকিয়ে যাবে, মরে যাবে, আমার পানি তারা নিয়ে নেবে, এটা হতে পারে। গেল বছরের ফেব্রুয়ারিতে তিস্তা পাড়ের আন্দোলনে অংশ নিয়ে নদী বাঁচানোর দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন বিএনপির জাতীয় নেতারা। কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে তিস্তা মহাপরিকল্পনা। অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন রংপুর হবে 1 নম্বর। আর গেল জানুয়ারিতে সমীক্ষা আর আশ্বাসের আবরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টাও। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক। আওয়ামী লীগ সরকারের টানা 17 বছর ধারাবাহিক প্রতারণার পর অন্তর্বর্তী সরকার কথা না রাখলেও নতুন সরকারের দিকে আশায় তাকিয়েছিল উত্তর জনপদ। কিন্তু বুধবার একনেক সভায় প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও তিস্তা এখনো ঝুলে আছে বৈদেশিক ঋণের অপেক্ষায়। এতে ক্ষোভ আর হতাশা নদী পাড় জুড়ে। দেশীয় অর্থায়নে যদি আপনার ওই পদ্মা ব্যারেজ করা হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা কেন নিজস্ব অর্থায়নে পাশ করা হবে না? তিস্তা নিয়ে আসলে কোনো সরকারি সঠিক কথা এখন পর্যন্ত বলেনি। এক সময় এক ধরনের কথাবার্তা আমরা শুনেছি। কেন ভাই আমরা দেখতে পাচ্ছি না? আমরা চাই তিস্তা পার যাতে খনন হয়, এইটাই আমরা দেখে যাইতে চাই। নদী আন্দোলনের নেতারা বলছেন এটি উত্তরের প্রতি চরম অবহেলা ও বৈষম্যের বহিঃপ্রকাশ। রংপুর বিভাগের মানুষ দারিদ্র মানুষ, উন্নয়ন বৈষম্যের মানুষ। সরকার আসে, সরকার যায়, প্রতিটি সরকারেই কথা দেয় যে রংপুর বিভাগকে 1 নম্বর করব, কিন্তু শেষে দেখা যায় উন্নয়ন বাজেটে আমাদের থাকে না। আমাদের বেলায় কোনো টাকা নাই, নেড়ে মাথায় বাড়ি। তিস্তা মানে হচ্ছে মানুষের বাঁচা মরার লড়াই। তিস্তা মানে হচ্ছে লাখো লাখো মানুষের উদ্বাস্তু হওয়ার জীবন। ঠিক সেই জায়গায় যদি সবার আগে প্রকল্প গ্রহণ করা হতো, সেটা আমরা মনে করি উপযুক্ত হতো। 10 বছরেও শেষ হয়নি তিস্তা সমীক্ষার কাজ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাদের আশা প্রধানমন্ত্রী চীন সফর শেষে আসবে মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবেন। আমরা ফিজিবিলিটি স্টাডি করতেছি এবং টেকনিক্যাল টিম সম্পূর্ণ সমীক্ষাটা উঠে আনলে তারপরে উইল ডিসাইড। এই জন্য স্টাডি রিপোর্টটা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। ভাগ্য পরিবর্তনে তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমনটাই আশা সচেতন মহলের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।
রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও চালকরা আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে 12টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। পর্যায়ক্রমে আগামী 6 মাসে 60টি স্থানে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। ডিএমপির তথ্য বলছে, এক সপ্তাহে এসব ক্যামেরার মাধ্যমে মামলা হয়েছে 300-র বেশি। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। আইন ভঙ্গ করে রাজধানীতে গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে সিগন্যাল বাতি লাল হলে এখন আর আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না চালকেরা। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও তাদের উপর নজর রাখছে এআই চালিত ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, 7 মে থেকে পরীক্ষামূলক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যর 2500-এর বেশি ফুটেজ পাওয়া গেছে। টেকনিক্যাল টিমের যাচাই বাছাই শেষে মামলা ও নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। বর্তমানে গুলশান, বিজয় সরণি সহ 12টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু রয়েছে। এখন পর্যন্ত আমরা 3 শতাধিক মামলা করতে পারছি। প্রক্রিয়া চলছে, যে অপরাধগুলি সংগঠিত হয়েছে সেগুলি যাচাই বাছাই চলছে। এই পর্যায়ক্রমে সেই প্রসিকিউশনের বার্তাটি গাড়ির মালিকের ঠিকানায় চলে যাবে। ডিএমপির তথ্য মতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে স্থাপিত এআই ক্যামেরা লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ অন্তত 6 ধরনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে সক্ষম। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না বেশিরভাগ চালক। যদিও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্টার্ট করছে নতুন করে, এখন আসতে ক্লিয়ার হইতে অটো সিস্টেম করছে, এটা অনেকজনের ভালো। বাইরের সিস্টেম, বাইরের জন্য যে সিস্টেম আমাদের দেশে করলে এটা আরও ভালো হবে। যেরকম শুনতে যেরকম হলে তো অবশ্যই ভালো হবে, তাহলে আর কেউ অমান্য করবে না সিঙ্গেল। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, এতে আইন প্রয়োগে স্বচ্ছতার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। মামলার সংখ্যা বাড়ানো, শুধুমাত্র ফাইন করা, লোকজনকে কোনো রকম কোনো হরেনের মধ্যে ফেলা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক সময় দেখতে চাই যে একটি উন্নত বিশ্বে যেমন সবাই নিজ থেকেই ট্রাফিক আইন মেনে চলে, আমাদের দেশে ইনশাল্লাহ এটা তাই হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে যানবাহনের তথ্য হালনাগাদ এবং লেন নির্দিষ্ট করতে হবে বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। সিগন্যালগুলিকে যদি ফাংশনিং করাতে চান তাহলে এখানে ড্রাইভার কমপ্লায়েন্স লাগবে। বিগত 7 দিন ধরে এআই প্রযুক্তি মাঠে থাকার ফলে ইতিমধ্যে কিন্তু চালকদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আমি বলবো তৈরি হয়ে গেছে। সিগন্যালগুলিতে থামছে, সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করছে, ফলে এখানে একটা শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এআই ক্যামেরার সুফল পেতে ছোট যানবাহনগুলোকে প্রধান সড়ক থেকে সরানোর পরামর্শ তার। শতভাগ আমরা সুফলের কথা বলি, এটা যদি পেতে হয় তাহলে আমার সড়কে যে লক্কর ঝক্কর যে বাসগুলি আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং একই সাথে আনরেজিস্টার্ড অবৈধ যে যানবাহনগুলি আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর নির্যাতন বেড়ে গেছে। তারা আরও বলেন, এমন মানবতা বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাজারে এখন নতুন চালে ঘ্রাণের চেয়ে দামের উত্তাপ বেশি। মৌসুমের শুরুতে কমার বদলে উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, পরিবহন খরচ আর সরবরাহ কমের অজুহাতে রাজধানীর বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই লাগামহীন। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না সিন্ডিকেট, আর অজুহাতে জিম্মি সাধারণ মানুষ। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে মৌসুমের নতুন চাল। এই সময় দাম কমার কথা, কিন্তু বাজারে তার উল্টো চিত্র। সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল, মিনিকেট কিংবা আটাশ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মানভেদে মিনিকেট 75 থেকে 85 টাকা আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 90 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে প্যাকেটজাত পোলাও চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে ঠেকেছে 190 টাকায়। আজকে 2-3 দিন যাবত মিনিকেটে
বস্তাপতি 50 কেজির বস্তাপতি 1 থেকে 150 টাকা বাইরে গেছে। 28 সাল এমনি চালের যত চাউল আইটেম আছে সব তেলে বাজারে বাড়তি। বৃদ্ধির কারণে আমি সম্পূর্ণ দেখতে সিন্ডিকেটের কারণে মেহমানিক যারা ওরা ধান কিনা মজুত করে চালের দামটা এটা বাড়াই দিয়েছে। শুধু চাল নয়, উত্তাপ ছড়িয়েছে পেঁয়াজ আর ডালের বাজারেও। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে দাঁড়িয়েছে 45 টাকায়। ভালো মানের মসুর ডাল কিনতে গুনতে হচ্ছে 170 টাকা। এদিকে দাম বাড়ানোর পরও বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ তেল নাই, কাস্টমার আইলে তেল দিতে পারি না, কাস্টমারে খালি তেল ছাড়িয়ে দিই না, এই কেন তেল দিবেন না, জর্গা বিপদ। আমিষের চাহিদা মেটাতে গিয়েও হিমশিম সাধারণ মানুষ। 3 টাকা বেড়ে ডিমের হালি এখন 50 টাকা। মাছের বাজারেও নেই কোনো স্বস্তির খবর। আর সরবরাহ কমের অজুহাতে পটল, ঝিঙ্গা কিংবা করলা অধিকাংশ সবজি এখন 70 থেকে 100 টাকার ঘরে। 100 টাকা 110 টাকা যে সময় ছিল এ সময় ফারা মূল্য লস হয়েছে, কিন্তু এখন যেন 150 টাকা বেশি বিক্রি করতেছি 50 টাকা, এখন কিন্তু জনগণের লস। বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়েছে, তারপরে অনেক জায়গার মধ্যে পানি। আগের চেয়ে একটু দাম বাড়ছে, প্রতিটা সবজিতে সিজন অনুযায়ী সবজিগুলো আমরা পাইতেছি না। কেজিতে 20-30 টাকা আর কি বাড়তেই এই বাজারে কাস্টমার আর কি মোটামুটি। সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ভারী হচ্ছে প্রতিদিনের খরচের খাতায়। আয়ের সাথে ব্যয়ের এই অসামঞ্জস্যতায় সাধারণ ভোক্তাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। 150 টাকা ডজন ডিম। সাধারণ মানুষ মাছ খেতে পারে না, আমি বাজারে গিয়ে মাছ কিনতে পারি না। বাসা ওখানে 44 টাকা কেজি চাল, আর এখানে চাল 56 টাকা কেজি, স্বর্ণা পাস। অসুবিধা তো আছে। বাজারে উৎসবের ঋতু এলেও সাধারণ মানুষের রান্নাঘরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ। অজুহাতের বেড়াজালে বন্দী এই বাজার ব্যবস্থায় ভোক্তাদের স্বস্তি ফেরাতে সরকারের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ রক্ষার কথা বলেন অনেকেই, কিন্তু দায়িত্ব নিতে এগিয়ে আসেন কয়জন? সেই প্রশ্নের জবাব যেন দিল এক ঝাঁক শিশু কিশোর। খেলাধুলার বয়সে তারা হাতে তুলে নিয়েছে পরিচ্ছন্নতার সরঞ্জাম। ঢাকার গুলশান লেক পার্ক এলাকায় ব্যতিক্রমী এই আয়োজনে ছোটরাই দেখিয়েছে সচেতনতা শুরু হোক নিজের চারপাশ থেকেই। যখন পরিবেশ দূষণ আর অপরিচ্ছন্নতা হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা, তখন গুলশান লেক পার্কে দেখা গেল আশার এক ভিন্ন ছবি। কারো হাতে ঝাড়ু, কারো হাতে ময়লার ব্যাগ, কেউ কুড়িয়ে নিচ্ছে ছড়িয়ে থাকা প্লাস্টিক, কেউ পরিষ্কার করছে লেক পার্কের আবর্জনা। আর এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্বে শিশু কিশোররা। গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার সকালে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় কোমলমতি শিশুরা। ছোট ছোট হাতের এই প্রচেষ্টা যেন বড় এক সামাজিক বার্তা। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। আমরা তো আমাদের মাদেরকে জীবনেও ব্যথা দিতাম না, তো আমাদের দেশ মায়ের মতো দেশকে ব্যথা দিতে হবে না প্লাস্টিক মেরে আর এরকম কাজ করে। Keep the earth green and clean so the beauty of our planet can be seen. তারা বলছে পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন। তাই নিজের ঘরের পাশাপাশি আশেপাশে পার্ক, রাস্তা ও খোলা স্থান পরিষ্কার রাখাও সবার দায়িত্ব। প্রতিদিন পরিষ্কার করবেন বাসা, আর বাসার পাশে যখন ময়লা হয়ে যাবে আপনারা প্রতিদিন পরিষ্কার করবেন যাতে নোংরা না হয়। কারণ আমরা চাই আমাদের দেশটা অনেক সুন্দর হোক, আর আরো পরিষ্কার হোক, এত ময়লা না থাকতে। এরকম ক্লিন রাখলে আমাদের সব এনভায়রনমেন্টে সেফ হয়ে থাকবে, বেশি প্রাণ মরে যাবে না। অভিভাবকরা মনে করেন শিশুদের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা এবং সচেতনতা তৈরিতে ছোট থেকেই তাদের এমন কর্মকাণ্ডে যুক্ত রাখা দরকার। আমরা যেই জায়গায় বাস করি সেই জায়গাগুলো পরিষ্কার রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, সেজন্য এটা ছোটবেলা থেকেই স্টার্ট হতে হয়। যে একটু বসতে মাটিতে বা এগুলো অনেক সাই ফিল করে বা ওদের কাছে মনে হয় জার্মস আসবে, বাট এগুলোতে আমিও দেখলাম ও এখন খুব মজা করে করছে। ওরা কোনোদিন বোধহয় ঝাড়ু বাসায় ধরেনি, এখানে ওরা এত আপ্রাণ চেষ্টা করছে জিনিসটা, তো অবশ্যই এটা এফেক্টিভ হবে। ছোটবেলা থেকে এই সামাজিক কাজগুলো করতে পারলে তারা যে শেয়ারিং, কেয়ারিং এই জিনিসটা অটোমেটিক্যালি ডেভেলপ করবে। সচেতন নাগরিক অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা কঠিন। আর সেই সচেতনতার বীজ নতুন প্রজন্মের মাঝেই ছড়িয়ে দিতেই এই আয়োজন। আমরা সবাই মিলে যদি এই উদ্দেশ্যে কাজ করি তাহলে কিন্তু এই দেশটাকে বদলানো সম্ভব, এই ঢাকা শহরকে বদলানো। আমরা বড়রা কিন্তু কোনো কিছু দিয়ে আজকে আমাদের কোনো ব্যত্যয় হয় না, সবকিছু আমরা মেনে নিয়েছি। কিন্তু বাচ্চারা আজকে রাস্তা পরিষ্কার করলো, তারা কিন্তু আর রাস্তায় ময়লা ফেলবে না, তারা তাদের বাবা মাকে বলবে যে আমরা এই অন্যায় মেনে নেব না। দিন শেষে ছোটদের এই পরিচ্ছন্নতা অভিযান শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি বার্তা। সবুজ ও বাসযোগ্য শহর গড়তে পরিবর্তনের শুরুটা হতে পারে ছোট ছোট হাত ধরেই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
ষষ্ঠ বিএএফএসডি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এবং বিএএফ শাহীন কলেজের বিজ্ঞান ক্লাবের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজধানী বিএএফ শাহীন কলেজে 2 দিনের এই আয়োজনে মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন বিমান বাহিনী সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলে প্রায় 40টি স্কুল ও কলেজের প্রায় 4,500 শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন প্রায় 2,500। বিজ্ঞান মনস্ক উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গঠনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রমিক মজলিসের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন 2026 অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। এ সময় 7 দফা দাবির পাশাপাশি শ্রমিক কার্ড চালুর দাবিও জানান নেতারা। তারা বলেন, স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালা বদল হলেও শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত হয়নি। নেতারা আরও বলেন, শ্রমিকদের ন্যূনতম 25,000 টাকা মজুরি নির্ধারণ সহ 7 দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।